কিছুক্ষণ পর রাকসুতে ভোট গ্রহণ শুরু। উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় 29,000 শিক্ষার্থী। নিরাপত্তা জোরদার। ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 7,983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। 35 বছর পর চাকসু পেল নির্বাচিত প্রতিনিধি। ভিপি জিএস সহ 24 পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী। এজিএস পদে ছাত্রদল। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে মতভিন্নতায় কাটেনি অনিশ্চয়তা। বাস্তবায়ন পদ্ধতি সরকার স্পষ্ট না করে ধোঁয়াশার মধ্যে রেখে দিল এবং এটি তখন রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা টানাটানির মতন অবস্থা তৈরি করবে। কেউ যদি বলে আমার এটা না হলে আমি সই করব না, দিস ইজ দ্য প্রবলেম। জুলাই সনদ দস্তগত হয়ে যাবে, তখন তো এটা লিপিবদ্ধ থাকবে। তাই এরপরে আমার মনে হয় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কারো থাকবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার রাতে এভার কেয়ারে ভর্তি খালেদা জিয়া। অবস্থা স্থিতিশীল, হাসপাতালে রাখা হতে পারে আরও 2-1 দিন। এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট অঞ্চলে যাতায়াতে চরম ভোগান্তি। মহাসড়ক সংস্কারের সংকট ও টিকিট কালোবাজারিতে ব্যাহত পর্যটন শিল্প। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসে চলাচলের নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থানে প্রশাসন। সকাল 9টা থেকে শুরু হয়ে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সেখানকার সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, আমিরুল বাপ্পি এবং রাজীব সেলিম এবং মিয়া আমিরুল এবং মারুফ হাসানও কিছুক্ষণ পর আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, জানতে চাই যে ভোট গ্রহণের আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং কিছুক্ষণ পরই যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত ভোটাররা আসেন কিনা ক্যাম্পাসে? ভোর থেকে দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা তাদের প্রস্তুতি রেখেছেন এবং আপনি জানেন যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু 2000-এর বেশি পুলিশ সদস্য এবং 18 প্লাটুন আসলে র্যাব এবং 3 প্লাটুন বিজিবিকে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে এবং তাদের যে তৎপরতা আমরা কাল থেকেই দেখছি এবং সকাল থেকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুবই একেবারেই পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে কিন্তু প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে এবং এখান থেকে নির্বাচন কমিশন যেই কার্ড দিয়েছে, পাস দিয়েছে, সেগুলো দেখে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থী যারা আছেন প্রায় 28,901 জন ভোটার, তারা কিন্তু আসলে তাদের যে কার্ড সেই কার্ড দিয়েই কিন্তু আসলে প্রবেশ করতে পারবেন এবং এছাড়া যে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তাদেরকে যে পাস দেওয়া হয়েছে সেই পাস অনুযায়ী কিন্তু আসলে প্রবেশ করতে পারছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একেবারে পশ্চিম এবং উত্তর এবং দক্ষিণ প্রান্তে সব মিলিয়ে যে 6টি গেট দিয়ে প্রবেশের সুযোগ পাবেন প্রার্থী এবং সকলেই অনুমোদিত যারা আছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি আমরা খানিকটা কম পেয়েছি, কিন্তু অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এর গণমাধ্যম কর্মী এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রবেশ করছেন এবং এখানে পুলিশ সদস্যদেরকে দেখছি খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তল্লাশি করে এবং কার্ড, পাস এগুলো দেখেই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এই যে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন আর 1 ঘন্টা পরে হয়তো এটির আনুষ্ঠানিকভাবে আসলে ভোট গ্রহণ শুরু হবে এবং এই যে 17তম রাকসু সেইটি আসলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা যেটি দেখেছি যে নির্বাচন কমিশনের যে তৎপরতা এবং একই সাথে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আসলে গড়ে তোলা পুরো ক্যাম্পাস জুড়ে, সেটি প্রায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে
সেই জন্য এর পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও আসলে কাজ করবেন। বিশ্ববিদ্যালয় প্রবেশের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উত্তর প্রান্তে যেই সমস্ত গেটগুলো রয়েছে সেখানে কিন্তু চারুকলা গেট দিয়ে ঢুকে সেটি বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন গেট দিয়ে আসলে যানবাহনগুলো চলে যাবে, এবং দক্ষিণ দিকে যেগুলো রয়েছে কাজলা গেট দিয়ে প্রবেশ করে সেটি প্রধান ফটক দিয়ে আসলে যানবাহনগুলো বের হয়ে যাবে। এক্ষেত্রে কিছু কিছু যানবাহনকে আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্রমণের আসলে নির্দেশনা দেয়া আছে, যেগুলো আসলে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন করা হচ্ছে, বাকিটা আসলে সবগুলো আসলে যেতে পারবেন। তো এই রকম একটি অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি যে প্রধান ফটকের সামনে এখন পর্যন্ত শিক্ষার্থীরা খুব অল্প সামনে প্রবেশ করেছেন, কিন্তু অন্যান্য যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা আসলে প্রবেশ করছেন। এছাড়া ক্যাম্পাসের ভেতরে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেখানে কোষাধ্যক্ষর কার্যালয় অর্থাৎ নির্বাচন কমিশন কার্যালয়ে আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি আছেন, সেখান থেকে স্বচ্ছ ব্যালট বক্সগুলো বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে। বাপ্পি, একটু আমাদেরকে জানাবেন যে আসলে সেইখানকার কি অবস্থা, সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছচ্ছে কিনা। বাপ্পি। রাকিব, ঠিক এখন থেকে 2 মিনিট আগে ব্যালট বাক্স বাহী যে গাড়ি, শেষ গাড়িটি, সেটি এই কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে ছেড়ে গেছে, এবং আমরা দেখেছি যে এর আগে 17টি গাড়ি পরপর ছেড়ে গেছে। যে 17টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে যেসব ব্যালট বাক্স এবং ব্যালট, সেই ব্যালটগুলো নিয়ে তারা চলে গেছে, এবং প্রত্যেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ এসে তারপরে প্রধান নির্বাচন কমিশনার সহ যারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে এই ব্যালট বাক্স এবং ব্যালট বুঝে নিয়ে তারপরে এখান থেকে যার যার দায়িত্বরত কেন্দ্রে চলে গেছেন। এবং এই যে 17টি কেন্দ্রের যে ব্যালট বাক্সগুলো ছিল সেটি শুধু সেখানকার কর্মকর্তা কর্মচারীগণই নন, আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমাদের ক্যামেরার সামনেই আসলে সেগুলো গাড়িতে তোলা হয়েছে, এবং তারা এখন নিয়ে গেছে সেখানে। ইতোমধ্যে যেহেতু খুব বেশি দূর না, আমি ধারণা করছি যে ইতোমধ্যে প্রায় সবগুলো কেন্দ্রেই সেই ব্যালট এবং ব্যালট বাক্সগুলো পৌঁছে গেছে, এবং আর 1 ঘন্টাও নেই, 1 ঘন্টার একটু কম সময় বাকি আছে যে দীর্ঘ প্রায় 3 যুগের অপেক্ষার যে অবসান হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই 35 বছরের যে দাবি এবং আন্দোলন, যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হবে ঠিক সকাল 9টায়, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের সাথে কথা বলেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই, এবং যারা আছেন এখানকার যে দায়িত্বরত যারা নিরাপত্তা কর্মীরা আছেন, পুলিশ, র্যাব, বিজিবি সবাই একদম অ্যালার্ট অবস্থায় আছেন, এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কেউ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার চেষ্টা করে, এরকমটি তিনি আমাদের বলছেন। তবে তিনি আশা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ছাড়াই এই নির্বাচন শেষ হবে। তো এই যে এখান থেকে ব্যালট বাক্সগুলো চলে গেছে সেখানে, এবং কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সগুলো পৌঁছে গেছে, সেই বুথগুলো এখন প্রস্তুত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সবশেষেই ছিল। আমরা এখন একটু চলে যেতে চাই কাজলা গেটে, সেখানে আছেন রাজীব সেলিম, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন। রাজীব, কাজলা গেটের নিরাপত্তা কেমন দেখছেন? এর আগের খবরে আমরা জানছিলাম, এখন সেখানে কি অবস্থা? বাপি, কাজলা গেটে এখন পর্যন্ত নিরাপত্তার যে বলয় তৈরি করা হয়েছে, এই বলয় একেবারে নিশ্চিত বলয়। এই বলয় ভেদ করে যেতে হলে বাইরে থেকে যারা আসছেন তাদের নির্বাচন সংশ্লিষ্ট বা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এমন প্রমাণ দিয়ে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। আর এই যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন তারা সকাল থেকে এখানে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি খুব ভোর থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। আর কাজলা গেটে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে, সে কারণে এখানে খুব ভোর থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং বাইরে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আসছেন তারা বাসে করে এসেছেন আমরা দেখেছি, এবং এক একটি দলে বিভক্ত হয়েছেন, এবং দলে বিভক্ত হওয়ার পর প্রত্যেকটি দলনেতা তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন, এবং এখান থেকে তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে তারা চলে যাচ্ছেন, আমরা এটি দেখেছি। এবং ঠিক 35 বছর পর যে নিষ্ক্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আলোর মুখ দেখবে এমন প্রত্যাশায়
মাঠে আজকে যে ভোটের আয়োজন করা হয়েছে সেটি ভোট গ্রহণ হবে 9টা থেকে। আর এখন পর্যন্ত আমরা দেখেছি 9টা থেকে যেহেতু ভোট, এখন ঘণ্টাখানেক সময় হাতে রয়েছে, তাই এখন পর্যন্ত ক্যাম্পাসের বাইরে যে শিক্ষার্থীরা, যে ভোটাররা রয়েছেন তারা এখনো ভেতরে প্রবেশ করেননি। দু একজন প্রবেশ করছেন, আমরা দেখছি তারা তাদের শিক্ষার্থী আইডি কার্ড দেখিয়ে তারা প্রবেশ করছেন এবং তারা ভোট প্রদান করবেন ভেতরে। আমরা দেখেছি যে 28,901 জন ভোটার এখানে ভোট প্রদান করবেন, সেজন্য 17টি কেন্দ্রে সব মিলিয়ে 990টি বুথের ব্যবস্থা করা হয়েছে। এখানে এক একজন ভোটারকে 43টি ভোট প্রদান করতে হবে, সে কারণে 10 মিনিটের মতো সময় লাগবে, তাই ভোটার আসলে এই বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা এখান থেকে গিয়ে ভোট প্রদান করবেন। এবং আমরা সকাল থেকে আরো দেখেছি যে সব মিলিয়ে এখানে যে পুলিশ সদস্য রয়েছে সেটি 2300 জন পুলিশ সদস্য রয়েছে এবং সকাল থেকে আমরা বিজিবির টহল দেখেছি, র্যাবের টহল দেখেছি। র্যাব রয়েছেন 12 প্লাটুন এবং বিজিবি রয়েছে 6 প্লাটুন। এই যে নিশ্ছিদ্র একটি বলয় তৈরি করা হয়েছে, এই বলয় ভেদ করে আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমনটি আশা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল সকাল ক্যাম্পাসে এসেছিলেন উপকমিশনার, এখানকার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, তিনিও সেই আশা ব্যক্ত করেছেন যে এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না এবং যদি ঘটনা হয় বা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট ব্যবস্থা রয়েছে, তারা যথেষ্ট প্রস্তুত রয়েছেন এবং এই বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন আমাদেরকে। এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া হলে রয়েছেন, সহকর্মী মিয়া আমিরুল, তিনি সেখানে কি পরিস্থিতি সেটি জানাবেন আমাদেরকে। রাজীব, আমি কিন্তু সকাল থেকে দেখছিলাম বিশেষ করে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে যে স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে প্রয়োজনীয় যে কাগজপত্র কিংবা প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য তারা কাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি বেগম খালেদা জিয়া হলের যে ভোটাররা রয়েছেন তারা যে কেন্দ্রে ভোট দিবেন, মূলত আমি সেই কেন্দ্রে রয়েছি। এখানটায় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে মূলত ভোট গ্রহণে যে ধরনের সরঞ্জামগুলো রয়েছে সেই সাথে প্রিজাইডিং অফিসার সহ যে অন্যান্য যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কেননা কিছুক্ষণ পরই মূলত ভোট শুরু হবে, হয়তো বা সে বিষয়টি লক্ষ্য করছেন। এখানটায় আমরা যদি আরেকটু দেখাতে চাই মূলত যে এই ভোটকে ঘিরে মূলত স্বচ্ছ যে ব্যালট বাক্সের একটি বিষয় থাকে, কেননা ভোটের যে সুষ্ঠু হচ্ছে কি হচ্ছে না সেটির প্রাথমিক পর্যায়ে কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্সের একটি বিষয়, সেটি আমরা লক্ষ্য করছি। এখানটায় রাকসু, সিনেট এবং সেই সাথে হল সংসদের জন্য আলাদা কিন্তু ব্যালট বাক্স রাখা হয়েছে এবং এই যে প্রিজাইডিং অফিসার, আমরা তাদের সাথে কথা বলছিলাম, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত এখানটায় তারা সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং একই সাথে ভোট গ্রহণে যেহেতু অন্যান্য যে সরঞ্জামগুলোর বিষয় থাকে, যে অমোচনীয় যে কালি থাকে, সেই সাথে ভোটার লিস্ট থাকে। আপনাকে জানিয়ে রাখি যে মূলত আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রে 1200-এর বেশি ভোটার তারা ভোট দিবেন, কিছুক্ষণ পরই আসবেন এবং এর আগে যে বিষয়টি লক্ষ্য করছি ক্যাম্পাস জুড়ে যেহেতু ভোট 9টায় শুরু হওয়ার কথা রয়েছে, আমরা দেখেছিলাম যে 7টার পরই কিন্তু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে যে সরঞ্জামগুলো রয়েছে ভোটের সরঞ্জাম সেগুলো পৌঁছে দেওয়ার কাজ করছে কিন্তু যারা নিয়োজিত রয়েছেন। এবং সেই সাথে আমরা যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটি শক্ত অবস্থান এবং সেই সাথে সব জায়গায় তারা কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করছিলাম। এরই সাথে আমরা ক্যাম্পাসের অন্য জায়গায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী মারুফ হাসান। আপনি জানাবেন যে আপনি যেখানটা রয়েছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আমিরুল। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচনী যেসব সরঞ্জামাদি নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সেগুলো কিন্তু পোলিং এজেন্ট সহ অন্যান্য যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদের কিন্তু হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 35 বছর পর যে আমেজ সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপহার দেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন কাজ
কাজ করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার সাথে বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেটগুলো আছে 8টি গেট, সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য আছেন তারা কিন্তু টহলরত অবস্থায় থাকবেন। নির্বাচন কমিশন কিছুক্ষণ পরে হয়তো আবাসিক যে জায়গাগুলোতে, বিশেষ করে যে জায়গাগুলোতে কেন্দ্র আছেন সেগুলোতে তারা ভিজিট করার জন্য যাবেন এবং তার আগে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে যে ধরনের আমরা আমেজ দেখেছি সেটিও কিন্তু অনেকটাই নজরে পড়েছে। এখানে যারা ভোটার আছেন তাদের ভোটারদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে নির্বাচন কমিশন প্রথম থেকেই এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য নির্বাচনের যে যে জায়গাগুলো, ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে সকল কিছু কিন্তু স্বচ্ছতা নিয়ে আসার তারা চেষ্টা করেছেন। তাদের দাবি যে এই আজকের নির্বাচন তারা সফল করবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সফল নির্বাচন উপহার তারা দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। এটি কিন্তু তারা বলছেন। কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশনের টিম নির্বাচনের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে পরিদর্শনে যাবেন এবং তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন একটি সংক্ষিপ্ত বৈঠকে বসেছেন এবং বৈঠকে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন কে কোন কেন্দ্রগুলোতে পরিদর্শনে যাবেন। নির্বাচনকে ঘিরে যে আমেজ, যে উৎসাহ সেটি কিন্তু ক্রমেই জমে উঠছে। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। দীর্ঘ ৩৫ বছর পর যেহেতু রাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং ঠিক আর কিছুক্ষণ পরে যেহেতু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক প্রস্তুতি সেগুলো আমরা সহকর্মীদের মাধ্যমে দেখছিলাম। এদিকে সুষ্ঠু রাকসু নির্বাচনের লক্ষ্যে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ ৩৫ বছর পর আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে রাকসু ইলেকশন হতে যাচ্ছে। আমরা অনেক ব্যাপক একটা প্রস্তুতির মাধ্যমে আজকে এই কাজটা সম্পন্ন করতে যাচ্ছে। আমাদের সবকিছু আলহামদুলিল্লাহ প্রস্তুতি আছে। প্রত্যেকটা কেন্দ্রের যে সমস্ত ইলেকশন কন্ডাক্টরাইজ সামগ্রী রয়েছে, ব্যালট পেপার, ব্যালট বক্স, অ্যাটেন্ডেন্স শিট ইত্যাদি সবগুলো প্রস্তুত রয়েছে। এখানে প্রত্যেক কেন্দ্রে মাইক্রোগুলোতে চলে যাবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক এবং ছাত্রছাত্রীরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই কারণে আমরা সচেষ্ট আছি। এই মুহূর্তে পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো এবং শান্তিপূর্ণ। প্রায় ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ পেল নির্বাচিত প্রতিনিধি। ২৬টি পদের মধ্যে ভিপিজিএস সহ ২৪টি পদে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। আর এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। ভোর ৫টার দিকে চাকসুর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে প্রতিক্রিয়া জানাতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিস্তারিত প্রতিবেদনে। রাত গড়িয়ে ভোর, সবার চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও অপেক্ষা। অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ। মঞ্চ থেকে ঘোষণা আসতেই আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। এ দৃশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার। দীর্ঘ ৩৫ বছর পর বুধবার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে যেন তাদের আকাঙ্ক্ষা পূরণের প্রতিফলন। ভোর ৫টার দিকে চাকসুর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে, যেখানে ২৬টি পদের মধ্যে ভিপিজিএস সহ ২৪টিতে নিরঙ্কুশ বিজয় পায় ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট। বাকি দুটির মধ্যে এজিএস পদে ছাত্রদল এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনির্মাণ ঐক্য প্যানেলের প্রার্থী জয় হন। ভিপি পদে শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি পান ৭,৯৮৩ ভোট। ছাত্র শিবিরের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন ৮,০৩১ ভোট। আর ছাত্রদলের এজিএস প্রার্থী সাফায়েত হোসেন পেয়েছেন ২,৬৩৯ ভোট। চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলংকৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। বিপুল এই জয়ে উচ্ছ্বসিত ছাত্র শিবির সমর্থিতরা। এ সময় তারা স্লোগান আর আনন্দ মিছিলে মেতে ওঠে।
কয়েকটি প্যানেলে ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে চাকসু নির্বাচন বহুদিন পর প্রাণ ফিরিয়ে এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। অতসী কর্মকার, এখন। আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এনসিপির দাবি, সনদ বাস্তবায়ন পদ্ধতি ঘোষণা না সনদ সই দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে। জামায়াত ইসলামী বলছে, বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না করে সই হলে জটিলতা বাড়বে। এদিকে বিএনপির দাবি, সনদ স্বাক্ষরের মাধ্যমেই দলগুলোর সকল অনিশ্চয়তা কাটবে। দলগুলোর এমন বিপরীতমুখী বাস্তবতাকে সামনে রেখেই সনদ সই অনুষ্ঠানকে ইতিহাসের সন্ধিক্ষণ বলছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। 17 অক্টোবর বহুল প্রতীক্ষিত জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে মহান জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী প্রায় সবগুলো রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা অংশ নেবে এই স্বাক্ষর অনুষ্ঠানে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন হলো, একদিন বাদেই যখন এই জুলাই সনদে স্বাক্ষর হচ্ছে, তখন সনদ ঘিরে সকল শঙ্কা কাটল কিনা? এ প্রশ্নের উত্তরেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে যে অনিশ্চয়তা রয়ে গেছে সেটা স্বীকার করে নিলেন। তবে দলগুলো বরাবরের মতো আন্তরিক থাকলে ভবিষ্যৎ কোনো সংকটকেই গুরুত্বপূর্ণ মনে করছেন না তিনি। যে কোনো প্রক্রিয়ায় ধরনের অনিশ্চয়তা তো থাকেই, সেই অনিশ্চয়তাটা কি আছে? সামান্যতা আছে, সেটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। আশা করি যে যেহেতু সনদের ব্যাপারে ভিন্ন মতগুলো যেগুলো আছে সুনির্দিষ্ট প্রস্তাবে সেগুলো সন্নিবেশিত হয়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে লেখা হয়েছে, ফলে আমি শঙ্কার জায়গাটা খুব গুরুত্ব দিয়ে বা গুরুতর বলে মনে করছি না। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার দাবি, বাস্তবায়ন পদ্ধতি ঘোষণা না করে সনদে সই রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে এবং একে সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণাও বলছেন তিনি। স্বাক্ষর নিয়ে পরবর্তীতে বাস্তবায়ন পদ্ধতি সরকার স্পষ্ট না করে ধোঁয়াশার মধ্যে রেখে দিল এবং এটি তখন রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা টানাটানির মতন অবস্থা তৈরি করবে। তো এটা যদি বাস্তবায়ন পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা না হয় এবং একই সাথে এটার যে আদেশ দেওয়া হবে সে আদেশের ভাষা যদি আপনার আগে রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট করা না হয়, তাহলে এটি একটি রাজনৈতিক প্রতারণার মতন হবে। জামায়াতে ইসলামীর নেতারা কমিশন কর্তৃক চূড়ান্ত সনদকে অস্পষ্ট দাবি করে বলেন, সনদ বাস্তবায়নের বিষয়গুলো স্পষ্ট না করে স্বাক্ষর হলে নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে। বল এখন সরকারের কোর্টে, ওনারা ঠিক করবেন যে গণভোটটা কি এখন হবে না কখন হবে, না গণভোট ছাড়া কোনো কিছু ওনাদের কাছে আছে। আমাদের জানা মতো এর বাইরে আসলে কোনো কিছু নাই। একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে, তাহলে ক্রাইসিস থামবে। তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে। কেউ যদি বলে আমার এটা না হলে আমি সই করব না, দিস ইজ দ্য প্রবলেম। এদিকে বিএনপির বর্ষিয়ান এই নেতা বলছেন, সনদে সই হয়ে গেলে রাজনৈতিক জটিলতা কমে আসবে। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দলগুলোর ভিতর যে আস্থার সংকট আছে সেগুলোও কাটবে বলে মনে করছেন তিনি। সকল দলের সাথে আলাপ আলোচনা করে একটা এই সিদ্ধান্তে আসছে, তাই এখানে আর কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব হবে না বলে আমার বিশ্বাস। যখন এই জুলাই সনদ দস্তগত হয়ে যাবে তখন তো এটা লিপিবদ্ধ থাকবে এখানে, তাই এরপরে আমার মনে হয় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কারো থাকবে না। শেষ মুহূর্তে এসেও রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দেখা গেলেও কমিশনের সহসভাপতি সনদ সই অনুষ্ঠানকে দেখছেন ইতিহাসের সন্ধিক্ষণ হিসেবে। এ সনদের মধ্য দিয়েই বাংলাদেশ টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবে বলেও মনে করছেন তিনি। অতীতের যে তিনটা ঘটনা আমি বললাম, সেক্ষেত্রে 90-এ এক ধরনের ঐকমত্য থাকলেও জনগণের আন্দোলনের বাইরে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ করার ব্যাপারে বা রাষ্ট্রীয় কাঠামো চেঞ্জ করার ব্যাপারে আমরা কিন্তু তাদের সাথে কথাবার্তা বলি নাই। কয়টা দলের সাথে কথা হয়েছিল সেটি, কীভাবে আলোচনা, আজকে দেখুন সকলে আমরা যুক্ত আছি, আপনারা কথা বলছেন, আমরা কথা বলছি। তাহলে এই যে জায়গাটা, এই প্রশ্নটা আপনাকে, আমি এটাকে সন্ধিক্ষণ মনে করি। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেটি আলাপ আলোচনার মাধ্যমেই সুরাহা হওয়া সম্ভব, আর এ সম্ভাবনাই জুলাইয়ের ঐক্যকে শক্তিশালী করবে বলে মনে করছে দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আরও 2-1 দিন রাখা হতে পারে, বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডক্টর জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক খোঁজ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বুধবার রাত 12:15টার দিকে রাজধানীর এভারকেয়ারে আসেন তিনি। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সহ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আরও 2-1 দিন রাখা হতে পারে এবং উনি মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত সময় খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, আওয়ামী সরকারের আমলে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, ফলে বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে। যখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল, দেশে বা বাইরে চিকিৎসা করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, তখন আমরা যথাযথ চিকিৎসা যেটি ওনার পাওয়া উচিত সেটি অনেক ক্ষেত্রে আমরা করতে না পারার কারণেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৃহস্পতিবার আরও পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা যাবে তার বর্তমান পরিস্থিতি। নিকট আত্মীয়রা সার্বক্ষণিকভাবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে এটা ওখান থেকেই তদারক করেন। এর আগে 12:15টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতাল আনা হয় বিএনপি চেয়ারপারসনকে। এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত বুধবারও রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরই লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। সানি মৃধা, এখন ঢাকা। পর্যটন, চার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। ঢাকা সিলেট মহাসড়কে ধীর গতিতে সংস্কার চলায় ভ্রমণের জন্য অধিকাংশ মানুষের প্রথম পছন্দ রেল। তবে চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপর্যাপ্ত থাকায় কয়েক মাস ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিলেটবাসী। বিস্তারিত সন্দীপন শুভর প্রতিবেদনে। দিনে কিংবা রাতে যানজটের এই চিত্র লেগেই থাকে ঢাকা সিলেট মহাসড়কে, যা এখন নিত্যদিনের ঘটনা। ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিতে আগে সময় লাগত 5 থেকে 6 ঘন্টা, কিন্তু বর্তমানে এই সড়কে ধীরগতির মেরামত কাজের জন্য সময় লাগছে 16 থেকে 18 ঘন্টা। সড়কপথের এমন বেহাল অবস্থায় সাধারণ যাত্রীদের ভরসা রেলপথ। ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। যাত্রীরা বলছেন 10 দিন পরের টিকিটও কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ের হচ্ছে দুর্নীতি রাখা হচ্ছে রেলওয়ে। 15 তারিখের টিকিট কাটবো, 10 দিন আগে দেওয়া হয়, 8টার সময় টিকিট দেওয়া হয়, 3 মিনিটের টিকিট শেষ হয়ে যায়। এত টিকিট কোথায় যায়? তারা কয় টিকিট একটু অনলাইনে বিক্রি হয়ে গেছে। 19 তারিখ আগে টিকিট নাই। আমি বললাম তো কখন আমরা গেলে দাঁড়ায় যেতে, দাঁড়ায় যে মুখে নেই ভাই। যদিও বলে যে অনলাইনে টিকিট আছে, কিন্তু অনলাইনে ঢুকলে সাথে সাথে টিকিট হাওয়া হয়ে যায়। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চাহিদার 20% টিকিটও সরবরাহ করতে পারছে না রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি কমেছে সিলেটে পর্যটকদের সংখ্যাও। করে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীর সুবিধার্থে ট্রেন বাড়ানো। রুমা মেলে একটা এবং কুশিয়ারা যে লোকালগুলো ট্রেন, এই ট্রেনগুলো উধাও হয়ে গেছে। সিলেট শহরের যে রেল লাইনের যে সেবাটা বা যে মান উন্নয়ন করা উচিত ছিল, সেভাবে কিন্তু রেল লাইনের মান উন্নয়ন হয় নাই। জায়গায় জায়গায় রেলের বেহাল দশা। এই সংকট মোকাবেলায় সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ঢাকা সিলেট রুটে অন্তত 2টি স্পেশাল ট্রেন চালুর দাবি জানান নাগরিক প্রতিনিধিরা। যোগাযোগ ব্যবস্থা অন্যতম একটি মাধ্যম। যোগাযোগ ব্যবস্থা যদি নিরাপদ এবং সহজ না হয় তাহলে পর্যটক আসবে না, এবং সিলেটে যেগুলো হোটেল, মোটেল বা অন্যান্য পর্যটক সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলায় এক এক দিন কোটি কোটি টাকা ক্ষতি হবে বলে আমি মনে করি।
রেলপথের দুর্ভোগ কমাতে স্পেশাল ট্রেন চালু, লাইন সংস্কার ও টিকিট কালোবাজারি ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া জেলা প্রশাসকও জানান, ঢাকা সিলেট রুটে স্পেশাল ট্রেন দ্রুত চালুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পর্যাপ্ত বগির সংকট আছে, ইঞ্জিন সংকট আছে। তখন আমাদের এই অবস্থার প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিটা ট্রেনে এক্সট্রা বগি সংযোজন করতেছে এবং আরও চেষ্টা করতেছে, যদি লোড টানতে পারে আরও বগি দেওয়ার চেষ্টা করতেছে। আমরা কাজ করার চেষ্টা করছি কোন কোন জায়গায় সমস্যাটা করছে, এখানে লোকালি যারা দায়িত্বে আছেন আমাদের সরকারি লোকজন, তারা কেউ সমস্যা করছেন কিনা বা থার্ড পার্টি অনেকে করতেছে কিনা, এটা করে লোকালি যেটা নিয়ন্ত্রণ করা যায় সেটা আমরা অবশ্যই করবো। এটা আমরা অবশ্যই করবো, কারণ সিলেট রেলওয়ে স্টেশন কেন্দ্রিক কোনো ধরনের কালোবাজারি হোক এটা আমরা কোনোভাবেই আমরা করতে। এর আগেও সিলেট থেকে ঢাকা এবং সিলেট থেকে কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও অজ্ঞাত কারণে নতুন কোনো ট্রেন চালু হয়নি এই দুই রুটে। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশায় জনসাধারণের একমাত্র ভরসার নাম এই রেলপথ। তবে ট্রেন সংকট এবং টিকিট কালোবাজারির দৌরাত্মে জনসাধারণের পাশাপাশি পর্যটকের সংখ্যা কমছে আশঙ্কাজনকভাবে। এমন বাস্তবতায় সবার দাবি, যাতে একটি বিশেষ ট্রেন চালু করে এই সংকট সমাধান করা হয়। সন্দীপন শুভ, এখন সিলেট। মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদীর সেতুর একাংশ ভেঙে যায়, ভোগান্তিতে স্থানীয়রা। সেতুর একাংশ নদীতে বিলীন হয়ে যায়, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ স্থানীয়দের। আসাদ জামানের প্রতিবেদন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা পূর্বপাড়ায় ইছামতি নদীর বুকে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ এই সেতু। 18 লাখ টাকা ব্যয়ে 2002 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি নির্মাণ করে সেতুটি। তবে নির্মাণের কিছুদিনের মধ্যেই নদী ভাঙন আর বর্ষার পানির তোড়ে সেতুর এক পাশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেতুর 1/3 ভাঙাচোরা অবস্থায় টিকে থাকলেও স্থানীয়রা বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত করছেন। সেতুটি দিয়ে কুস্তা, ঠাকুরকান্দি, হররা, বিনোদপুর, খলসি সহ অন্তত 12 থেকে 14 গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করেন। স্কুলগামী শিশু থেকে কৃষক, ব্যবসায়ী, এমনকি রোগী নিয়ে যাতায়াতেও ভোগান্তি সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও সেতুটি সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে 20 টাকা ভাড়া দেওয়া যেতে হয়। আমার বাসা এখানে যাওয়া লাগে মুড় দিয়ে। অনেকে পড়ে টুরে যায়, অনেক সময় ব্রিজে হলাম ভাঙ্গা, অনেক দিন ধরে ঠিক হয় না। একজন মানুষ অসুস্থ হলে তাদের নিতে সমস্যা হয়ে যায়। আমরা মহিলা মানুষ বাজারঘাট নিতে আমাদের সমস্যা হয়। বৃষ্টির দিনে আরো পিচ্ছিল হয়ে যায় বাসগুলা, আরো অনেকেরই পা পিছলে যায়। পুকুর বাড়ি যাইতেছিলাম, এই ভাঙ্গা ব্রিজ দিয়ে নড়তেছে দেখা যাইতে পারলাম না, অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসলাম। ব্রিজটা মেলা বছর ধরে আর কি ভাঙ্গা গেছে, তাই এটা সারার কোনো এখনো কেউ সারার আগ্রহ নাই আর কি। ব্রিজটা খারাপ হওয়ার কারণে আমাদের অত্যন্ত দুর্ভোগ পোহাইতে হয়, বিশেষ করে বাচ্চারা এখান থেকে যাতায়াত করতে পারে না, স্কুলে যাইতে পারে না। গ্রামবাসীর পক্ষ থেকে আমি মনে করি যে এই ব্রিজটা যদি হয় তাহলে এই এলাকার দুর্ভোগ ঘুচে যাবে আর কি। 5 বছর আগে সেতু পুনর্নির্মাণের প্রস্তাব হলেও অ্যাপ্রোচের অভাবে কাজ হয়নি। তবে নতুন করে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। আমরা স্থানীয়ভাবে ভিজিট করেছি এবং আমরা নতুন করে আবার এখানে নতুন একটা ব্রিজ করার জন্য প্রস্তাব প্রেরণ করব। আপাতত যাতে স্টুডেন্ট বা স্থানীয় জনগণ যাতায়াত করতে পারে, আমরা হয়তো উপজেলা পর্যায়ে লোকালি ওই বাঁশের সাঁকোটা রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা একটা কাজ হাতে নিব। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সেতুটি নির্মাণ হলে হাজারো মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি বদলে যাবে গ্রামের অর্থনীতি ও জনজীবন। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণে কুষ্টিয়ায় কাল থেকে শুরু হচ্ছে 3 দিনের স্মরণ উৎসব। এ উপলক্ষে ছিউড়িয়া আখড়া বাড়িতে ইতোমধ্যে ভিড় করছেন সাধু বাউলরা। এরই মধ্যে শুরু হয়ে গেছে গুরু শিষ্যের ভাব বিনিময়। কুষ্টিয়া থেকে আব্দুল আলিমের ক্যামেরায় মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন। সাইজির বারামখানায় বসেছে বাউল সাধুর হাট। প্রথমবার জাতীয়ভাবে পালিত হচ্ছে বাউল শিরোমণি ফকির লালন শাহের 135তম শিরোধান দিবস। 17 অক্টোবর থেকে ছেউড়িয়ার লালন আখড়াবাড়িতে শুরু হবে 3 দিনের স্মরণ উৎসব।
বাংলা 1297 সালের পহেলা কার্তিকে দেহত্যাগ করেন ফকির লালন সাঁই। এরপর থেকেই তার ভক্ত ও অনুসারীরা দিনটি লালন স্মরণোৎসব হিসেবে পালন করে আসছেন। এরই মধ্যে দিনটি পালনে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু বাউলরা এসেছেন আখড়াবাড়ির আঙ্গিনায়। এর আগে শুনেছি, কিন্তু বাস্তবতায় দেখা হয়নি। এখন আমরা বাস্তবতায় দেখে আসলে খুবই আনন্দিত। ইন্ডিয়া থেকে এসেছি, লালনের গান শুনেছি। আরব জাহানের নবীকে ফলো করতো, বাংলা ভাষাভাষীতে আমরা লালনকে নজরুলকে ফলো করি। মানুষ বুঝলে শুনান মানুষ সাহিত্যটা সেই কর্মই করে গেছে। প্রতিটা হরপে হরপে এই মানুষ কল্যাণের জন্যই মানুষ আরো ব্যাকুল হয়ে যাচ্ছে। লালন অনুসারীরা জানান, স্মরণোৎসবের সময় ঘনিয়ে এলে সাঁইজির আখড়ায় কখন পৌঁছাবেন সেই অপেক্ষায় দিন গোনেন তারা। তিনি আবির্ভূত হয়েছেন, স্রষ্টা তাকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি তার কাজ, তার সঙ্গীত, তার কালামের মধ্যে আমাদের জানিয়ে গেছেন। আমরা সেই বিশ্বাসে তাকে গ্রহণ করি, অর্জন করি এবং তার জন্য এখন পর্যন্ত অপেক্ষা। জেলা প্রশাসক জানান, উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সাথে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। লালনের জীবন আদর্শ, তার যে কর্মকাণ্ড, এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটিও সেটি পরিবেশন হবে। এটা সব জেলাতেই অনুষ্ঠিত হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। 3 দিনের উৎসবে ভক্ত, সাধু ও বাউলরা নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সাথে আলোচনা হবে নানা তত্ত্বকথা ও মানবতার বাণী নিয়ে। এখন কুষ্টিয়া। কাতারের রাজধানী দোহার পর্যটক প্রিয় আল কার্নিশ সাগরে ঘুরে বেড়ানো শতাধিক পর্যটকবাহী নৌকার মালিকানা বেশিরভাগই প্রবাসী বাংলাদেশিদের। পর্যটকদের সাগর ভ্রমণ করিয়ে উপার্জিত অর্থে বেশ সন্তুষ্ট বাংলাদেশিরা। প্রতিদিনই বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এসব নৌকায় চড়ে আল কার্নিশের রাতের সৌন্দর্য উপভোগ করেন দেশ বিদেশের পর্যটকরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্যছবিতে বিস্তারিত। পারস্য উপসাগরের অংশ আল কার্নিশ সমুদ্র সৈকত। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারের রাজধানী নগরীর ঐতিহাসিক ও ব্যস্ত বাজার এলাকা সৌক ওয়াকিফ থেকে শুরু করে ওয়েস্ট বের আকাশচুম্বী ভবনের সারি পর্যন্ত বিস্তৃত এই সৈকত দোহার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি সন্ধ্যায় কার্নিশের ঝাউবন ভরে ওঠে অসংখ্য ছোট ছোট তারাবাতিতে। হেঁটে কিংবা নৌকায় চড়ে গোধূলি আর সূর্যাস্ত উপভোগ করেন দর্শনার্থীরা। আরবি ভাষায় সাফিনা বলে পরিচিত শতাধিক পর্যটকবাহী নৌকা থরে থরে সাজানো থাকে পর্যটকদের জন্য। ভিন দেশে এসব নৌকার বেশিরভাগেরই মালিকানা ও পরিচালনার দায়িত্ব প্রবাসী বাংলাদেশিদের। চতুর্দিকে দেখলে এত সুন্দর সুন্দর ভবনগুলা কাতারে দেখে আনন্দ উপভোগ হয়। এখানে ট্যুরিস্ট বোর্ড আছে শত শত। এখানে প্রবাসীরা, বিভিন্ন দেশের মানুষ, পর্যটকরা ঘুরতে আসে এই বোর্ডে করে ঘুরে। মূলত সাগর পাড়ের এই রাতের দৃশ্য এই বোর্ডে করে দেখতে খুবই চমৎকার, অসাধারণ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। প্রতিদিনই বিকাল থেকে গভীর রাত পর্যন্ত নৌকা ভ্রমণ ও আল কার্নিশের রাতের সৌন্দর্য উপভোগ করেন বিপুল সংখ্যক পর্যটক। নৌকায় বসে রাতের অন্ধকারে সাগর থেকে তীরের সুউচ্চ আলো ঝলমলে ইমারত অন্যরকম আনন্দ দেয় বিমোহিত প্রবাসীদের। প্রবাসী ও ভিনদেশি পর্যটকদের নৌকায় চড়িয়ে আল কার্নিশ সাগর ভ্রমণ করিয়ে ভালো আয় রোজগার হয় বলে জানান বাংলাদেশিরা। এখানে সবাই সন্দ্বীপের লোক, অধিকাংশ লোক সন্দ্বীপের, কিছুমাত্র লোক আছে ইন্ডিয়ার, আর কিছু সামান্য লোক আছে চিটাঙের লোক। সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। সবাই মোটামুটি সবাই বাংলাদেশে মালিকানা সবাই, লেকিন আমরা ওই এখানে আছি ভালো। ছুটির দিনে অনেক প্রবাসী বাংলাদেশিরা আসে, উপভোগ করে। বিভিন্ন পর্যটক বাইরের দেশের ইউরোপ কান্ট্রি থেকেও অনেক মানুষ আসে। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন ঘিরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের সাক্ষী মাথাপিছু আয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতার। সারা বিশ্বের 14 লাখের বেশি মানুষ পর্যটক হিসেবে সে বছর পা রেখেছিলেন কাতারে।
নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন বাজার শেষ করব, তবে শিরোনামগুলো জানাবো আরও একবার। কিছুক্ষণ পর রাকসুতে ভোট গ্রহণ শুরু। উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় 29,000 শিক্ষার্থী, নিরাপত্তা জোরদার। চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 7,983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। 35 বছর পর চাকসু পেল নির্বাচিত প্রতিনিধি। ভিপি জিএস সহ 24 পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী, এজিএস পদে ছাত্র দল। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে মতভিন্নতায় কাটেনি অনিশ্চয়তা। বাস্তবায়ন পদ্ধতি সরকার স্পষ্ট না করে ধোঁয়াশার মধ্যে রেখে দিল এবং এটি তখন হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা টানাটানির মতন অবস্থা তৈরি করবে। কেউ যদি বলে আমার এটা না হলে আমি সই করব না, দিস ইজ দ্য প্রবলেম। জুলাই সনদ দস্তগত হয়ে যাবে, তখন তো এটা লিপিবদ্ধ থাকবে। তাই এরপরে আমার মনে হয় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কারো থাকবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার রাতে এভার কেয়ারে ভর্তি খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল। হাসপাতালে রাখা হতে পারে আরও 2-1 দিন। এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট অঞ্চলে যাতায়াতে চরম ভোগান্তি। মহাসড়ক সংস্কার, রেল সংকট ও টিকিট কালোবাজারিতে ব্যাহত পর্যটন শিল্প। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে পারেন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।